ফার্স্ট অফ অল যদি আমরা টিউমার নিয়ে আলাপ আলোচনা করতে যাই, তাইলে নিউপ্লাজমের ডেফিনেশন যেটা আমরা অলরেডি ফোর্থ ইয়ারে খুব ভালোভাবে শিখে আসছি, সেটা সম্বন্ধে একটু কথা বলতেই হয় যে this is the abnormal mass of tissue, the growth of which exceeds the uncoordinated accident is uncoordinated with that of normal tissue. This is not normal. এটা abnormal একটা গ্রোথ, যেটা কোনো ধরনের কোনো কন্ট্রোল মানে না, সে নিজেই অটোনোমাস, নিজেই এটা বাড়তে থাকে। হ্যাঁ, এবং এটা কোনো কিছু দ্বারা দেখা যায় যে এটাকে মানে নর্মাল বডি কন্ট্রোল এটা সেল ডিভিশনের উপরে থাকে না, তখন আমরা এটাকে বলি নিউপ্লাজম। And that neoplasm may be two type, number one benign and number two malignant type. এগুলা অলমোস্ট ভেরি বেসিক থিং। ম্যালিগনেন্ট টাইপের মধ্যে আবার প্রাইমারি, যে প্রাইমারি আমরা তখনই বলবো যখন অরিজিন অফ টিস্যু ইজ দ্য সেম, আর যখন সেকেন্ডারি বলবো আমরা যখন ডিস্টাল প্লেস থেকে যখন আইসা মেটাস্টেসিসের মাধ্যমে কোনো একটা জায়গায় টিউমার হবে, তখন এটাকে আমরা বলবো সেকেন্ডারি টিউমার। সো দিস ইজ ভেরি বেসিক থিংস, এটা আমাদের সবাই আমাদের জানা আছে। So today discussion, the main point of discussion is bone tumor. তো সাধারণভাবে আমরা যদি ব্রড হেডিং এ চিন্তা করি, প্রাইমারি বোন টিউমার এন্ড সেকেন্ডারি বোন টিউমার, মোস্ট অফ দ্য বোন টিউমারস অফ সেকেন্ডারি বোন টিউমারস আর মেটাস্টেটিক, যে অন্য জায়গায় টিউমার হচ্ছে সেটা মেটাস্টেসিস হচ্ছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে মোস্ট কমন টিউমারস দ্যাট মে মেটাস্টেসাইজ ইন দ্য বোন কি, আমার মনে হয় আপনারা কেউ কি এই প্রশ্নটা একটু আনসার করতে পারেন যে শরীরের কোন জায়গা থেকে কোন টিউমারটা বোনে মেটাস্টেসিস হয় সবচেয়ে বেশি? কেউ কি বলতে পারবেন? Carcinoma prostate, sir. Good. This is not so common, but this is one of the carcinoma that may metastasize in the bone. Carcinoma breast, sir. Very good. This is only for female, but I want to know about the most sir, lungs থেকে স্যার, lungs. Very good. Lungs tumor. যে যখনই স্মল সেল কার্সিনোমা অথবা স্কোমাস সেল কার্সিনোমা হয় লাংস এর মধ্যে, সেইটা খুব দ্রুত বোনস হচ্ছে ফেভারিট প্লেস হওয়ার জন্য, কি বলা যায়, মেটাস্টেসিস হওয়ার জন্য। ইউজুয়ালি হেমাটোজেনাস রুটে মেটাস্টেসিস হয়। তো এটা আপনাদের ভালোই ধারণা আছে আমি ধরে নিচ্ছি এই সম্বন্ধে, বোন টিউমার সম্বন্ধে। তাহলে আসেন প্রাইমারি বোন টিউমার। প্রাইমারি বোন টিউমারকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করে নিই, নাম্বার 1 ইজ বিনাইন এন্ড নাম্বার 2 ইজ ম্যালিগন্যান্ট, তাহলে দেখবেন যে অনেকগুলা টিউমার আমাদের সামনে চলে আসবে। তো সাধারণত বোন টিউমার গুলাকে আমরা বোনের যে সেল আছে, সেল লাইন ডিফাইন করার চেষ্টা করি। কিছু আছে বোন ফর্মিং টিউমার, মানে আপনারা দেখেন যে বোনস এর মধ্যে যে সেলগুলো আমরা পাই সাধারণত, নাম্বার 1 অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট, ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোসাইট, এবং আপনার যেগুলা ব্লাড ফর্মিং, ব্লাড ভেসেল ফর্মিং সেলস, এই যে সেলস গুলা আছে ইন ব্রড হেডিং বোনের মধ্যে, যে কোনো সেল থেকেই কিন্তু আপনার টিউমার জেনারেট হতে পারে। তো সাধারণভাবে যেহেতু দিস ইজ দ্য বোন টিউমার, আমরা প্রথমে বোন ফর্মিং টিউমারের কথাই বলবো। তো এটাও আবার দুই ধরনের হতে পারে, একটা বিনাইন বোন ফর্মিং টিউমার আর মেলিগন্যান্ট বোন ফর্মিং টিউমার। এগেইন কার্টিলেজ ফর্মিং টিউমার, ইট মে বি বিনাইন, মে বি মেলিগন্যান্ট। মিসেলিনিয়াস টিউমার যেটা সাধারণভাবে ম্যারো সেল থেকে আসে বলে আমরা ধরে নেই, হিপাটিক সেল, ম্যারো সেল এগুলা থেকে আসে, এবং ফাইব্রাস টিউমার। বিভিন্ন ধরনের টিউমারের কথা আমরা জানি, একটা চার্ট থেকে একটু দেখে নিলেন আপনারা টিউমারটা বিনাইন, মেলিগন্যান্ট, মেলিগন্যান্ট আবার প্রাইমারি, সেকেন্ডারি এবং মেটাস্টেটিক হতে পারে। সো প্রাইমারি বোন টিউমার কয়েকটা নাম একটু যদি আমরা মনে রাখি, তাহলে হবে কি যে আপনাদের জন্য ইজি হবে পরীক্ষা ফেস করা। প্রাইমারি বোন টিউমারের মধ্যে বোন ফর্মিং টিউমার, যখনই টিউমারের নামের শেষে ওমা থাকবে তখনই আপনি ধরে নেবেন দিস ইজ বিনাইন, আর যখন সার্কোমা থাকবে তখন আপনি ধরে নেবেন দিস ইজ ম্যালিগন্যান্ট। তো বোন ফর্মিং টিউমারে যখন আমরা বলবো অস্টিওমা অথবা অস্টিওয়েড অস্টিওমা অথবা অস্টিওব্লাস্টোমা, তখন আমরা ধরে নিচ্ছি যে দিস আর দ্য বিনাইন টিউমার। আর যখন এটা শেষে সার্কোমা যোগ হয়ে গেল, তখন আমরা এটা ধরে নেব ইট ইজ ম্যালিগন্যান্ট টিউমার, অস্টিওসার্কোমা।
সেম থিং ফর দ্য কার্টিলেজ ফর্মিং টিউমার। এখানে দেখা যাচ্ছে কন্ড্রোমা যখন হবে তখন ও মা থাকবে, তখন আমরা ধরে নেব দিস ইজ বিনাইন। বাট যখন এখানে সার্কোমা যোগ হয়ে যাবে, কন্ড্রোসার্কোমা, তখন এটা হবে ম্যালিগন্যান্ট টিউমার। মিসেলিনিয়াস টিউমারের ক্ষেত্রে দিস আর দ্য ভেরি ভেরি ম্যালিগন্যান্ট, ভেরি ভেরি মিলিগন্যান্ট। ইউং সার্কোমা বাচ্চাদের অনেক বেশি হয় এবং দেখা যায় যে 5 year survival rate is very minimum. Giant cell tumor, it's a benign tumor. Sometimes it may show the aggressive characteristics. It may invade the surrounding tissue, and sometimes it may metastasize to the lung. So we can divide the giant cell tumor into two. Number one, benign giant cell tumor, and number two, malignant giant cell tumor. When the giant cell tumor metastasizes from the in the distal side, then you can say it is malignant in nature. Then we can say the giant cell, malignant giant cell tumor. So in short, we can, if we memorize this few terms, then you can cover our examination. I think. When tumor or tumor-like lesion come to you, you should judge what type of lesion it is. And for that reason, first instrument to us is taking history, then examination, and after that we should go for the radiological assessment. In radiological assessment, we should assess the location where it is, where the growth, and we should think about the rate of growth and peristitial reaction, matrix mineralization. These are the few points we should think when we read the X-ray film of a tumor. You see, this is an X-ray where we can judge in the film in the left side. You see in the left side there is a lesion in the distal tibia. It is oil circumscribed, have a sclerotic border. So we can say the growth of this tumor is not very high. এটা খুব ভালোভাবেই ইয়ে করা আছে, কি বলা যায়, ভালোভাবে এটা প্যাক করা। সো এটা গ্রোথ সম্বন্ধে আমরা যদি জিজ্ঞেস করি যে এটা কতদিন ধরে আপনার সমস্যা, দেখা যাবে যে patient may give the history of very long time. So we can think this may be benign. This may be benign. But in the second one, you see the expansile nature of the osteolytic lesion is very aggressive and have no border, and it's have obtuse border, and its nature shows that it's growing and growing and growing. So we can think that it may not be any benign anything. But in third one, we see again the oil circumscribed area, and this may be benign one. So these are the X-ray can give us some idea. You see in the left one where the cursor is moving, you see some cortical erosion is there and some soft tissue involvement in surrounding the bone, and we can say this may be malignant one. So you see, in each and everywhere, X-ray can give us a very clean cut idea about the nature of the tumor, whether it is benign or it is malignant. And if the nature of the tumor is very aggressive, then we should think about the malignancy, and otherwise it may be the benign one. And if it is benign, the patient is lucky as well as doctor is also lucky, and the management is easy. But if it is malignant one, then the management is very difficult. Expectancy of life is very limited, and this is very sad news for the patient as well as for the doctor. So you see another one thing you should think that is the peristitial reaction. You see in this X-ray, peristitium is thickened and the new bone from the under surface of the peristitium is formed, and you see first one, and this is very oil formed. Second one also oil formed. But in the fourth one, you see the sun ray appearance that indicates that the peristitium go up or detach from the bone very rapidly, so that the whole layer of bone forming is not possible. For that reason, the appearance of the lesion is looks like a sun ray appearance.
So this sun ray appearance give an idea that this may not be benign one, it may be malignant one. So these are the terms you should remember. Number one, sun ray appearance. Number two, Codman triangle. Number three, peristitial reaction, visual peristitial reaction. এই কথাগুলা যদি আপনারা একটু একটু খেয়াল রাখেন পেরিস্টিয়াম রিঅ্যাকশনের ক্ষেত্রে, তাহলে দেখবেন যে যখন পরীক্ষার সময় আপনারা এক্সরে গুলা দেখবেন বা যখন আপনার ডে টু ডে প্র্যাকটিসে আপনি এরকম একটা এক্সরে পাবেন, তখন আপনি খুব সহজেই বিনাইন এবং মেলিগন্যান্টের মধ্যে কিছু ডিফারেন্সিয়েশন নিয়ে আসতে পারবেন। And matrix mineralization, you see tumor itself এর যে ম্যাট্রিক্স থাকে, যে স্ট্রোমা থাকে, সেখানে মিনারেলাইজেশন গুলা ধরা পড়বে। ইউজুয়ালি মেলিগন্যান্ট কেসগুলোতে মিনারেলাইজেশনটা আমরা খুব বেশি পেয়ে থাকি, বেনাইন কেসে আমরা খুব একটা পাই না। And then cartilaginous tumor লম্বা লিস্ট আছে। এনকন্ড্রোমা নামটা যদি মনে রাখতে পারেন ইজ বেটার। এনকন্ড্রোমা সাধারণত খুব বেশি হয়। অস্টিওকন্ড্রোমা, it's another one, very common osteochondroma। আপনারা দেখেন যে বোনের একেবারেই যে ইপিফেশিয়াল প্লেটের একটু উপরে মেটাফেশিয়াল রিজনে সাধারণত অস্টিওকন্ড্রোমাটা থাকে এবং এটা অনেকটা মাশরুম শেপের হয়, যা বোনি আউটগ্রোথ, এবং এটার উপরে যে কার্টিলেজিনাস একটা ক্যাপ থাকে। এইটুকু যদি আপনারা মনে রাখতে পারেন যে এখানে একটা মাশরুম শেপের বোনি আউটগ্রোথ ফ্রম দ্য মেটাফেশিয়াল রিজিয়ন, এটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে অস্টিওকন্ড্রোমা আপনার মনে রাখা খুব সহজ। ইটস এ বিনাইন টাইপ অফ টিউমার। আপনি এটাকে টিউমার না বলে এটাকে নরমাল টিস্যুর মেল প্লেসমেন্টও বলতে পারেন। কারণ হচ্ছে ইউজুয়ালি এটা হয় সাধারণত যখন ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্টের সময় যে ইপিফেশিয়াল প্লেট থাকে, ইপিফেশিয়াল প্লেটের একটা অংশ যদি ডিটাচড হয়ে গ্রোথের সাথে সাথে এটা প্রক্সিমালি মাইগ্রেট করে অথবা ডিস্টালি মাইগ্রেট করে, তখন সেখানে এই যে ডিটাচমেন্টটা হলো, এই ডিটাচমেন্টের জায়গা থেকে নতুন করে হাড্ডি তৈরি হতে থাকে এবং এই বোনটা নর্মাল বোন বাট অ্যাবনর্মাল বোন ইন অ্যাবনর্মাল প্লেস, এন্ড সো it's we may give terms that is osteochondroma, tumor like lesion। এটা দুই ধরনের হতে পারে। নাম্বার ওয়ান, it may be sessile variety and pedunculated variety। যদি একটা স্টপ থাকে তখন আমরা এটাকে বলি pedunculated variety, আর যেটা ওয়াইড বেজ নিয়ে যদি হয় তাহলে আমরা এটাকে বলবো যে sessile variety। তাহলে আমরা জিনিসের সম্বন্ধে সাধারণত কাদের হয় বেশি, সেকেন্ড ডিকেডে এটা বেশি দেখা যায়। আসলে ভেরি মানে বিগিনিং থেকেই 10 থেকে 20 বছর বয়স, এই সময়টাতে এটা ধরা পড়ে, কিন্তু এটা যে কোনো সময়ই হতে পারে, যে কোনো সময় এটা যেতে পারে। কমনেস্ট লোকেশন ইউজুয়ালি ডিস্টাল ফিমার, প্রক্সিমাল হিউমারাস, প্রক্সিমাল টিবিয়া, প্রক্সিমাল লং বোনের ডিস্টাল এবং প্রক্সিমাল এন্ডে এটা সাধারণত হয়। এছাড়াও আপনার অন্যান্য ফ্ল্যাট বোন যেখানে আছে সেখানেও হতে পারে। ইউজুয়ালি যখন মাল্টিপল হয় তখন দেখা যায় যে ফ্ল্যাট বোনে ইনভলভ হয়ে যায়, ইনক্লুডিং রিবের মধ্যেও অস্টিওকন্ড্রোমা আমরা মাঝে মাঝে দেখি। সো ইউজুয়ালি মানে প্রেজেন্টেশন দেখা যায় যে একটা সয়েলিং এনলার্জিং মাস থাকে, কিছু মেকানিক্যাল প্রবলেম তৈরি করতে পারে, এটা প্রেসার ইফেক্ট থাকতে পারে। এটা সাধারণভাবে এর উপরে যেহেতু এটা একটা এক্সট্রা ফ্রিকশনের কারণে একটা বার্সা তৈরি হয় এবং বার্সাইটিসও হতে পারে, বার্সাইটিসের কারণে পেইন নিয়ে আসতে পারে। প্রেসার ইফেক্টের ব্যাপারটা আমাদের মাথায় খুব বেশি রাখতে হবে। প্রেসার ইফেক্টে যেটা হয় সাধারণত সেটা হচ্ছে নিউরোভাস্কুলার স্ট্রাকচারের উপরে যদি অস্টিওকন্ড্রোমা প্রেসার দেয়, তাহলে দেখা যাবে যে ডিস্টাল যে নিউরোভাস্কুলার সাপ্লাই, এই ডিস্টাল নিউরোভাস্কুলার সাপ্লাইটা হ্যাম্পার হয়ে যায়। আর ডিস্টাল নিউরোভাস্কুলার সাপ্লাই হ্যাম্পার হলে ওখানে অ্যাকর্ডিং টু দা নার্ভ এন্ড ভেসেল সাপ্লাই আমরা ওটার ফিচার পেয়ে যাব। আমি যদি খুব সহজে একটা উদাহরণ দিই, যেমন ধরেন যদি প্রক্সিমাল এন্ড অফ দ্য টিবিয়াতে অস্টিওকন্ড্রোমা হয় এবং সেটা যদি ল্যাটারাল অ্যাসপেক্টে হয় আর সেটা যদি কমন পিলিয়ন নার্ভকে প্রেস করে, তাহলে কি হবে? খুব ইজি, যে তখন দেখা যাবে যে আপনার ফুট ড্রপ হয়ে যাবে, কারণ extensor muscles group supplied by the common perineal nerve, এবং যদি পেশেন্টের কমন পিলিয়ন নার্ভের উপর প্রেসার থাকে, প্রেসার এফেক্ট হয়, তখন সে ডর্সিফ্লেকশন করতে পারবে না। তাহলে একটা জিনিস সহজেই বোঝা গেল যে দো ইট ইজ ভেরি বিনাইন বাট ইট মে কজেস সাম হার্ম। সে নিউরোভাস্কুলার
নিউরোভাস্কুলার প্রবলেম তৈরি করতে পারে, মেকানিক্যাল প্রবলেম তৈরি করতে পারে। সে ফর এক্সাম্পল প্রক্সিমাল এন্ড অফ দ্য হিউমারাসে একটা হিউজ ইয়ে হলো, অস্টিওকন্ড্রোমা হলো, দ্যাট ইজ ইন দ্য ইনার সাইড। একেবারে এক্সিলাতে একটা বড় মাস তৈরি হয়ে গেল। কি হবে? একটা হচ্ছে যে সে অ্যাডাকশন করতে পারবে না, সেকেন্ড হচ্ছে সে দেখা গেল যে সে নিউরোভাস্কুলার কম্প্রোমাইজেশন হয়ে গেল, নিউরোভাস্কুলার কিছু সিমটম দেখা দিল। এট দ্যাট টাইম ইট ইজ ম্যান্ডেটরি টু এক্সারসাইজ দ্যাট টিউমার মাস। ইউ সি যে এখানে আমরা তো দুই ধরনের ভ্যারাইটির কথা আগেই বললাম, একটা সেসাইল ভ্যারাইটি, প্রক্সিমাল এন্ড অফ দা হিউমারাসে এক পাশে আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে একটা প্যাডাঙ্কুলেটেড মাস, সো ইট ইজ প্যাডাঙ্কুলেটেড ভ্যারাইটি। অ্যানাদার ওয়ান হ্যাভ এ ব্রড বেস, লম্বা একটা বেস জুড়ে আপনার একটা অস্টিওকন্ড্রোমা, এটাকে আমরা বলবো সেসাইল ভ্যারাইটি। একটা জিনিস আপনারা মনে রাখবেন যে সেসাইল ভ্যারাইটি হোক আর প্যাডাঙ্কুলেটেড ভ্যারাইটি হোক, যতটুকু আমরা এক্সরে দেখতেছি আসলে মাসটা কিন্তু তার চেয়ে বড়। কেন বড়? বিকজ দিস মাস হ্যাভ এ কার্টিলেজিনাস ক্যাপ, দ্যাট কার্টিলেজিনাস ক্যাপ ইজ নট শোন ইন দিস এক্সরে। কারণ এক্সরেতে তো আর এটা ভিজিবল হয় না, কার্টিলেজটা ভিজিবল হয় না, যার কারণে মনে হতে পারে যে দিস মাস ইজ ভেরি স্মল, বাট দিস ইজ নট ভেরি স্মল। এটা অনেক বড় একটা টিউমার মাস হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো দিস কেস ইট মে কজেস দা, যেহেতু এটা ল্যাটারাল স্পেকট্রাম আছে, এটা আপনার কোনো ধরনের কোনো প্রেসার ইফেক্ট তৈরি করবে বলে আমার মনে হয় না, বাট this tumor itself causes the erosion in the bone itself and that may causes the fracture of that one. যার কারণে এটা বড় হতে দেওয়াটা রিস্কি হয়ে যাবে, we should exercise this one. তাহলে আপনারা বুঝতে পারতেছেন অস্টিওকন্ড্রোমা সামটাইম ইট মে কজেস সাম প্রবলেম। এটা আপনি দেখেন বি লেফট সাইডের এক্সট্রাটাতে একেবারেই ফিবুলাটাকে পুশ করে ল্যাটারালি নিয়ে গেছে, এই জায়গা বরাবরই কমন পেরিনিয়াল নার্ভ থাকে, এখানে কমন পেরিনিয়াল নার্ভটা ইনজুরি হয়ে কম্প্রেশন হয়ে তার ফুল ড্রপ হয়ে যেতে পারে। এখানে যদি আপনি দেখেন একেবারে পপ্লিটিয়াল রিজনে গিয়ে টিউমারটা পুশ করতেছে, তো এখানে দেখা যাচ্ছে পপ্লিটিয়াল আর্টারি, টিবিয়াল নার্ভ, কমন নার্ভ সব নার্ভের উপরে প্রেসার দিতে পারে। সো দিস টিউমার শুড বি এক্সারসাইজ। যদি আমরা আরো ভালোভাবে এটাকে অ্যাসেসমেন্ট করতে চাই তাহলে সিটি স্ক্যান করে নিতে পারি। এমআরআই করলেও আমরা সফট টিস্যু ইনভলভমেন্ট সম্বন্ধে খুব ভালো একটা ধারণা পেয়ে যাব। এমআরআই তে টিস্যু প্লেন গুলা সহজেই দেখা যায়, নার্ভ গুলা দেখা যাচ্ছে, ভেসেল গুলা দেখা যাচ্ছে, অতএব কোথাও কোনো ধরনের কোনো কম্প্রেশন ইফেক্ট, এক্সটেনশন, ট্রান্সফরমেশন এগুলা আমাদের জন্য দেখা সহজ হবে এমআরআই তে। আপনি দেখেন যে এমআরআই তে এটা হচ্ছে প্রক্সিমাল ফিমারের একটা টিউমার, যেটা মিডিয়াল স্পেক্সে ভেরি টাফ রিজিয়ন। এখান থেকে এই টিউমারটাকে এক্সারসাইজ করে বের করে নিয়ে আসাটা ভেরি ডিফিকাল্ট, কিন্তু তারপরেও এমআরআই থাকাতে আমরা সহজেই দেখতে পারতেছি যে দিস ইজ অয়েল সার্কামস্ক্রাইবড, এটাতে কোনো সফট টিস্যু ইনভলভমেন্ট নাই এবং প্যাডাঙ্কুলেটেড। সো আমরা যদি পিসমিল হিসাবেও যদি এটা বের করে নিয়ে আসি, পেশেন্ট ভালো ইয়ে পাবে, সিমটম ফ্রি হয়ে যাবে এবং তার জন্য তার কষ্টটাকে আমরা রিলিভ করে দিতে পারবো। So MRI also very important for the assessment of the tumor, especially বড় এবং যেখানে নিউরোভাস্কুলার স্ট্রাকচার খুব বেশি থাকে সে সমস্ত জায়গাতে এমআরআই দিয়ে যদি আমরা অ্যাসেসমেন্ট করে নেই তাহলে আমাদের জন্য কাজ করাটা খুব ইজি হয়ে যাবে। কমপ্লিকেশনের কথা যদি চিন্তা করি, অলরেডি আমরা এগুলো নিয়ে আলাপ আলোচনা করছি যে নার্ভ এবং ভেসেলের উপরে প্রেসার দিতে পারে এবং ইনফ্লামেটরি চেঞ্জের কারণে বার্সাইটিস হতে পারে। ইভেন ইট মে মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন মে বি দেয়ার। সাধারণভাবে মাল্টিপল যখন হয় অস্টিওকন্ড্রোমা তখন মেলিগন্যান্ট ট্রান্সফরমেশনের হারটা একটু বেশি, আর সিঙ্গেল ক্ষেত্রে হারটা অনেক কম। আর যদি ট্রান্সফরমেশন হয়ও সাধারণত সেটা কন্ড্রোসার্কোমা হয়, আর এটার হার হচ্ছে অনলি 1% অর লেস দেন 1%। কিছু এক্সাম্পল আপনি দেখেন এখানে হিউজ একটা অস্টিওকন্ড্রোমা সেসাইল ভ্যারাইটি, সেটা দেখা যাচ্ছে যে ব্রাকিয়াল আর্টারি, এক্সিলার আর্টারি কন্টিনিউশন ব্রাকিয়াল আর্টারির উপরে প্রেসার দিয়ে দেখা যাচ্ছে ভেসেলটা ন্যারো হয়ে গেছে। সেম থিং ইন দা আদার এক্সরে, ওখানে দেখেন আপনার যে ল্যাটারাল স্পেক্সের ডিস্টাল এন্ড অফ দা টিবিয়াতে একটা অস্টিওকন্ড্রোমা হয়ে ফিবুলাকে পুশ করতে করতে একেবারে পেপারের মতন চ্যাপ্টা বানায় ফেলছে এবং ফ্র্যাকচার হয়ে গেছে, জয়েন্টটাকে ডিফর্ম করে ফেলছে। So this tumor mainly have some mechanical effect এবং এই মেকানিক্যাল ইফেক্টের কারণেই হচ্ছে সমস্যাগুলো বেশি তৈরি হচ্ছে। বার্সা আপনি দেখেন এখানে একটা হিউজ টিস্যু সোয়েলিং মানে হচ্ছে, এবং দিস ইজ বার্সাইটিস। বার্সাইটিস সাধারণত এটার টিউমারের উপরে একটা বার্সা থাকে, সেই বার্সার মধ্যে ইনফ্লামেশন হয়ে ফ্লুইড কালেকশন হয়ে বার্সাইটিস হয়ে যায়। ট্রিটমেন্ট ইজ এক্সিশন।
এক্সিশন করা ছাড়া এখানে আর কিছু করা থাকবে না। সো উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট কখন আমরা ট্রিটমেন্ট করব আর কখন করব না। ইফ ইট ইজ ভেরি স্মল, নট লুকস so ugly, making no mechanical symptom or any neurovascular symptom is there, এরকম যদি হয় তাহলে আমরা কিছুই করব না। জাস্ট ওয়েট এন্ড সি, যে কোনো সমস্যা করলে তখন দেখা যাবে। আর যদি দেখা যায় যে লেশন ইজ পেইনফুল, causing some neurovascular symptom, pathological fracture হওয়ার চান্স আছে, অথবা দেখা যাচ্ছে যে সে মেকানিক্যাল প্রবলেম তৈরি করতেছে, জয়েন্টটাকে ডিফর্ম করে দিচ্ছে, at that time we should go for excision. What is the what principle should we follow for the excision? For excision, we should take whole tumor mass, including bursa, including base. আমরা যদি একেবারে বেস সহ না নিই, there may be recurrence. Multiple osteocartilaginous exostosis যেগুলা হয়, এগুলা সাধারণত হেরিডিটারি হয়, জন্মগতভাবে এই সমস্যাগুলো তৈরি হয় এবং এত বেশি থাকে যে এটার আসলেই কোনো সমাধান করা ভেরি ডিফিকাল্ট। শুধুমাত্র প্রিন্সিপাল ইজ দ্যাট যে যেই টিউমারটা বেশি সমস্যা করবে ওইটাকেই শুধু এক্সারসাইজ করতে হবে, বাকিগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে। এটা হিস্টোলজিক্যাল স্লাইড। সাধারণত পরীক্ষার সময় আপনাদের একটা স্লাইড থাকে, এটা দেখে আপনাদেরকে কমেন্ট করতে হয়। এ ধরনের একটা স্লাইড থাকলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে বনি মাস এবং কভার্ড বাই কার্টিলেজ, তখন আপনি ধরে নেবেন যে দিস ইজ এ কেস অফ দ্য স্লাইড অফ অস্টিওকন্ড্রোমা। সো আমি মনে করি যে অস্টিওকন্ড্রোমা এবং আদার যে সমস্ত বোন টিউমার গুলো আছে এগুলা সম্বন্ধে অলমোস্ট নেচারি সেম, প্রিন্সিপালি সেম, যে আমরা সাধারণভাবেই দুটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে যে আওয়ার প্রিন্সিপাল ইজ টু এক্সারসাইজ দ্য টিউমার। অনেক বড় হয়ে যাওয়ার আগে আমরা এটাকে এক্সারসাইজ করে ফেলতে চাই, নাম্বার 1 প্রিন্সিপাল। নাম্বার 2 প্রিন্সিপাল, যে এটা এক্সারসাইজ করার পরে যদি বোনটা আনস্টেবল হয় তাহলে বোনটাকে আমাদের ফিক্স করতে হবে যাতে করে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার না হয়ে যায়। আর থার্ড থিং ইজ, যদি এই টিউমারের কারণে কোনো ধরনের কোনো প্রেশার এফেক্ট হয়, নিউরোভাস্কুলার সিম্পটম দেখা দেয়, তাহলে আমরা ওটারও ব্যবস্থা নেব। এটা হচ্ছে প্রিন্সিপাল। নেক্সট ওয়ান ইজ কন্ড্রোমা। সাধারণভাবেই বোনসের শর্ট বোন গুলাতে কন্ড্রোমা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যালাংসের যে এটা হলো মিডল ফ্যালাংস, মিডল ফ্যালাংসে দেখা যাচ্ছে যে প্রক্সিমাল এন্ডের মধ্যে একটা অস্টিওলাইটিক লেশন। দিস ইজ ইউজুয়ালি ইট ইজ কন্ড্রোমা। সাধারণত কন্ড্রোমাকে আমরা দুই ভাগে ভাগ করি, এনকন্ড্রোমা, এক্সোকন্ড্রোমা। এনকন্ড্রোমা হচ্ছে বোনের ভিতরেই থাকে, মোস্ট কমন, এবং ট্রিটমেন্ট ইজ কিউরিটিস। আমরা এটাকে কিউরিটিস করে ফেলবো, তাইলেই দেখা যাবে যে অলমোস্ট অল ম্যাক্সিমাম টাইম এটা ভালো হয়ে যায়। এখানে দেখেন যে একটা এনকন্ড্রোমা আনডায়াগনোজ ছিল, কিন্তু ডায়াগনোসিস নোটিশে আসছে কখন? যখন একটা ট্রিপল ট্রমাতে ফ্র্যাকচার হয়ে গেল, তখন দেখা যায় যে এটা আমাদের নোটিশে আসছে। ট্রিটমেন্ট কি? সেম। আমাকে অবশ্যই টিউমারটাকে কিউরেটাইজ করে সরায় ফেলতে হবে এবং বাকি যে বোনটা থাকবে ওই বোনটাকে আমাদের ফিক্স করে দিতে হবে বাই মিনি প্লেট। Another one you see proximal tibiaতে। So in case of chondroma, pathological fracture টাকে আমাদের মাথায় রাখতে হবে। Malignant transformation is common here. Treatment curettage আমরা আগেই বলছি। Chondromic site fibroma very uncommon, যেখানে দেখা যায় যে fibrous transformation of the tissue হয়ে যায়। Treatment is same. All the benign tumors, যে ট্রিটমেন্ট গুলো আমাদের একই রকমই হয়ে থাকে। Osteoma, another common tumor, very painful, সেটার ক্ষেত্রেও আমাদেরকে স্পেশালি অস্টিওয়েড অস্টিওমা, এটা খুবই পেইনফুল থাকে। রাতের বেলা পেইনটা খুব বেশি হয়। সাধারণত আপনার অ্যাসপিরিনে এই পেইনটা কমে যায়। যদি আপনি দেখেন যে একটা এক্সরের মধ্যে একটা অস্টিওলাইটিক ঠিক অস্টিওলাইটিক লেশন না, ভেরি স্মল নিডাস এবং সারাউন্ডেড বাই হাইপারপ্লাসিয়া অফ দ্য বোন। আপনারা এই এক্সরেটাতে দেখেন যে একটা ছোট্ট নিডাস দেখা যাইতেছে, আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা। তার চারপাশে দেখবেন স্ক্লেরোসিস হয়ে আছে, নিউ বোন ফর্মেশন হয়ে আছে। এটাকে আমরা বলবো যে ক্লিনিক্যালি আমরা এটা বলবো যে দিস ইজ অস্টিওয়েড অস্টিওমা। এই অস্টিওয়েড অস্টিওমা সাংঘাতিক পেইনফুল হয়। যদি দেখা যায় যে ইকোস্প্রিন দিলে ব্যথাটা কমে যায়, তাহলে আপনার ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল। আর ট্রিটমেন্ট হচ্ছে এক্সিশন। আপনি যখন একটা এক্সিশন করে ফেলবেন তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা থাকতেছে না, পেশেন্ট ইয়ে হয়ে যাচ্ছে, সিমটম ফ্রি হয়ে যাচ্ছে। সামটাইম এটাকে ভালোভাবে ডায়াগনোসিস করার জন্য আমরা সিটি স্ক্যান করতে পারি। সিটি স্ক্যান করে আরো ভালোভাবে লোকালাইজ করা যেতে পারে।
সামটাইম আমরা স্ট্রেস ফ্র্যাকচারকে অনেক সময় অস্টিওমার সাথে কনফিউজ করে ফেলতে পারি। স্ট্রেস ফ্র্যাকচার হচ্ছে রিপিটেড ট্রমার কারণে যে ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচার ফলোড বাই হিলিং, ফলোড বাই হিলিং, ফ্র্যাকচার ফলোড বাই হিলিং। সেখানে দেখা যায় যে পেরিস্টাল রিঅ্যাকশনটা খুব বেশি থাকে, হিউজ পেরিস্টাল রিঅ্যাকশন, সাথে আবার ফ্র্যাকচার লাইনও থাকে। এ ধরনের ক্ষেত্রেও অস্টিওমার মতন ফিচার দেখা যেতে পারে, বাট দিস ইজ নট অস্টিওমা, দিস ইজ ফ্র্যাকচার, এন্ড ফ্র্যাকচার শুড ট্রিটেড বাই ইন্টারনাল ফিক্সেশন। যদি আমরা ইন্টারনাল ফিক্সেশন করে দেই তাহলে আর তার স্ট্রেসের সে ইয়ে করতে পারবে, কভার করতে পারবে, এবং তার জন্য ইজি হয়ে যাবে এটাকে ম্যানেজ করা। অ্যাবসেস কনফিউজ করতে পারে, অ্যাবসেসের মতোই ম্যানেজ করতে হবে। হয় এনি কালেকশন অফ পাস, উই শুড ড্রেন ইট। যদি আমরা এটা ড্রেন করে দেই, কিউরেট করে দেই, ভালো হয়ে যাবে। তো সো আপনাদের এই বিষয়গুলা যদি আপনারা একটু মনে রাখেন, প্রিন্সিপাল গুলা মনে রাখেন বিনাইন টিউমারের ক্ষেত্রে, যে আমরা যখনই একটা বিনাইন টিউমার পাবো, তো ওই বিনাইন টিউমারটাকে আমাদের ট্রিটমেন্টটাকে হচ্ছে এক্সিশন, এবং সাইড বাই সাইড আমাদেরকে বোনের কথা খেয়াল রাখতে হবে, বোনের কন্টিনিউটি ইন্টিগ্রিটিকে মেনটেন করতে হবে। যদি বোনের ইন্টিগ্রিটি এবং কন্টিনিউটি মেনটেন করতে হয়, সামটাইম দ্যাট মে রিকোয়ার ইন্টারনাল ফিক্সেশন। এখানে আপনারা ফাইব্রাস ডিসপ্লাসিয়া এবং ফাইব্রাস কিছু চেঞ্জ দেখতে পাচ্ছেন বোনের মধ্যে, ভেরি ডিফিকাল্ট। এরকম আমার মনে হয় এটা আপনাদের খুব বেশি জানার প্রয়োজন নেই। এটা আপনারা দেখতে পারেন যে ওসিফাইং ফাইব্রোমা বোনের ফাইব্রাস টিস্যুর একটা টিউমার। সো ফাইব্রাস ডিসপ্লাসিয়া অ্যানাদার কমন থিং, ফাইব্রাস ট্রান্সফরমেশন হয়ে যায় বোনের টিস্যু গুলা, সেক্ষেত্রেও আপনার প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার এবং রিপিটেড প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়ে বোনগুলা ডিফর্ম হয়ে যায়, এবং এই ধরনের ক্ষেত্রেও আপনাদেরকে এক্সিশন করতে হবে, কিউরেটিস করতে হবে, এবং ফিক্সেশনের চিন্তা ভাবনা করতে হবে। এটা খুব ভেরি কমন একটা এক্সরে, এটা আপনাদের বিভিন্ন পরীক্ষার সময় থাকতে পারে। আপনি দেখেন যে ফাইব্রাস ডিসপ্লাসিয়ার কারণে বোনটা উইক হয়ে গেল, রিপিটেড ফ্র্যাকচার হয়ে একটা ডিফর্মিটি তৈরি হয়ে গেল, এটাকে আমরা বলি শেপার্ড কুক ডিফর্মিটি। সো এই ডিফর্মিটি হওয়ার আগেই আমাদেরকে ট্রিটমেন্টে যেতে হবে। হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট ইজ কিউরেটিস, বোন গ্রাফটিং এন্ড ফিক্সেশন। যদি আমরা ফিক্স করে দেই তাহলে এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেয়ে যাব। সো স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। স্যার এই মিটিংটা স্যার শেষ করে দিতে হবে, আদারওয়াইজ স্যার 12টার মিটিং এর স্যার ওটা শুরু করতে দেরি হবে তো। আমাদের ক্লাস শেষ। নেক্সট ডে তে আমরা জায়ান্ট সেল টিউমার এবং মেলিগন্যান্ট টিউমার সম্বন্ধে কথাবার্তা বলবো। আর আজকে যেটুকু আমরা কথা বললাম, আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন, এবং এগুলো নিয়ে আপনারা একটু পড়াশোনা করলে আরো ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।